এবং উনি মিথ্যাচার করেছেন, মানে পরিপূর্ণ একটা নির্বাচন করে বিতর্কিত করেছেন। মানে রেজওয়ানা হাসানের ইয়েটাও বক্তব্যটাও ভুল আর জামাতের বক্তব্যটাও ভুল। ধরেন জামাতের তালিকা থেকে একজন আসছে, ফর এক্সাম্পল, সেটা রেজওয়ানা হোক বা অন্য কেউ হোয়াট এভার, বা বিএনপির তালিকা থেকে আসছে। এখন বিএনপির তালিকা থেকে বা জামাতের তালিকা থেকে আসলে পরবর্তীতে তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে বিএনপি বা জামাত সমর্থন করবে, এটা আপনি কেন ভাবেন? আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সবকিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। আর তার হাজবেন্ড তো আমরা জানেন সে কি করেছে, কার ব্যবসাপাতি করেছে, এবং এদের মতো লোকদেরকে বিপ্লবোত্তর সরকার, অন্তর্বর্তী সরকারে কিভাবে অংশগ্রহণ করা হয়েছিল, এই যে বিপ্লবোত্তর সরকার বা আজকে যে প্রতি বিপ্লবটা হয়ে গেল, আজকে যে বিপ্লবের চিন্তা চেতনা ধারণা সব পরিবর্তন হয়ে গেল, এটার পিছনে যে কয়েকজন দাঁড়ি তার মধ্যে অন্যতম রেদওয়ানা। এবং রেদওয়ানা যে বক্তব্যটা দিয়েছে, উনি দায়িত্বে ছিল এবং সে পরিষ্কার বলেছে যে তাই আসতে দেয় নাই। এখানে কোনো আসতে দেয় নাই বলতে জামাত শব্দটাও তিনি আসতে দেয় নাই, সে কে কাউকে আসতে দেওয়া বা না দেওয়ার, মানে একজন কেউ যদি আসতে না দেয়, একজন যদি আসতে না দেয়, তাহলে সে কি বিশ্বাসভঙ্গতা করে নাই? সে কি দায়িত্বের প্রতি অবজ্ঞা বা বিশ্বাসঘাতকতা করে নাই? আমি দল বলছি না, তার কথা ধরে যদি আমি বলি যে উনি উনার কারণে আমি আচ্ছা আমার হাবিব ভাই নির্বাচন করেছিল, এখন আমি যদি বলি হাবিব সাহেবকে ওই রেদওয়ানা আসতে দেয় নাই, হয়তো হাবিব সাহেব তার চোখে না, এর জন্য এই রেদওয়ানা দায়ী, এই রেদওয়ানায় হাবিব সাহেবকে নির্বাচিত দেয় নাই। এরকম ভাবে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসদ সদস্যকে আসতে দেয় নাই, এটা তো সে স্বীকার করে নিয়েছে। কাজে এখানে তাহের সাহেব যে বিচার দাবি করেছে এটা অতি ন্যায্য এবং জনগণের দাবি। বাংলাদেশের মানুষ আপামর জনগণ মনে করে। এখন প্রশ্ন হয়েছে জনগণের প্রতিনিধিত্ব আমরা সবাই করি না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের প্রায় 49% প্রতিনিধিত্ব করে কাস্টিং ভোটের। আচ্ছা, 49% ভোটের, তাই তো রিপোর্টে আসছে, কাস্টিং ভোট যেটা পড়ছে সেটা প্রতিনিধিত্ব করে। কাজে সেখানে আর না কমই দেন বা 30 দেন, 30% লোকের প্রতিনিধিত্ব করে। তারপর তাহের সাহেব যা বলছে তা বাংলাদেশের শতকরা 30% লোকের বক্তব্য। এই 30% মানুষ মনে করে রেদওয়ান একজন বিশ্বাসঘাতক, একজন প্রবঞ্চক, এবং এই নির্বাচনকে সে কলুষিত করার চেষ্টা করছে, যার জন্য জনগণ তার বিচার চায়। এটা ন্যায্য, অতি ন্যায্য। না, এখন এই রেজওয়ানা হাসান যখন এই সরকার গঠিত, সার্বিকভাবে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম হয়েছে। আচ্ছা, আমার ওখানে যেমন হয়েছে তার উদাহরণ দিয়েই বলবো আমি। এখানে আপনার যিনি ইউনো, সে ইউনো ছিল এখানে আপনার প্রধান উপদেষ্টার এখানে একজন সচিব ছিল, তার হলো পিএসি এই জাতীয় কেউ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সে নেতা ছিলেন, এবং তার চাচা 100 রংপুর গাইবান্ধার দিকে এমপি ছিলেন, এবং তার নিজের আপন ছোট বোনের হাজবেন্ড বগুড়া 4 থেকে নির্বাচন করেছেন। আচ্ছা, আমাকে হারানোর জন্যই একটা প্ল্যান করেই ইউনো নেওয়া হয়েছে, এসপি নেওয়া হয়েছে, ডিসি নেওয়া হয়েছে। আচ্ছা, এবং আমি সেটা প্রতিবাদ করে তখনই আমি নির্বাচন, প্রথমে আমাকে ডিসি সাহেবের কাছে আমি আবেদন দিই যে ইউনো পক্ষপাতমূলক কার্যক্রম করছে, যতগুলি প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সবগুলি এক ধরনের, প্রায় ম্যাক্সিমাম মানে জামাতের ওদের সাথে আলোচনা করে এটা করেছি। আচ্ছা, তো সেই জন্য আমি বলেছিলাম যে এগুলি পরিবর্তন দরকার, উনি সুষ্ঠু নির্বাচন করবেন না আমার। অতএব এইটা যে আমি যে সাক্ষী দিলাম, এইটা রিপোর্ট, এটা ডিসি সাহেব যেহেতু জামাত, ফ্যামিলি জামাত, ডিসি সাহেব জামাত, হ্যাঁ, পুরাটা আমার ওখানে আমাকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, এইটার উত্তর আর নির্বাচন কমিশন পাঠালো না পাঠানোর পরে এইভাবে নির্বাচনটা করলো। কোনোদিন সে আমার সাথে যোগাযোগ করে নাই। আমি তো একজন প্রার্থী, সে ওই জামাতের ওদের সাথে কথাবার্তা বলো, ওইভাবেই সে ওদের মুখে সাজিয়েছে। সাজানোর পর যখন এইটা রেজাল্ট হলো না, তার বাধ্য হয়ে আমি তখন তাকে সরাতে পারলাম না। সে তখন তার মতো করে সে নির্বাচনটাকে সাজালো। আচ্ছা, সাজায়, এবং আমার ওখানে একটা পৌরসভার ভিতরে একটা কেন্দ্রের কথাই বলি, সপ্তাহ তো বলার সময় নেই, এই যে ওইটা সারা গোল একটা কেন্দ্র, ওখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত একটা ওই যে নির্বাচনের যে রেজাল্ট শিট, তাতে আমার ওখানে ভোট আছে 1113, আমি ওখানে ফার্স্ট হয়েছি। জামাত ভোট পেয়েছে 995। পরবর্তী সময় যখন ইউনো অফিস থেকে যখন ওইটা দেওয়া হলো আমাকে, সেখানে 2 জনকে 995-কে দেওয়া হলো। ইদ্রিস ছিল পরে সমর্থন করলো, ওই কুচুক্কুরি ছিল আগের বারও ছিল, তারা থেকে ওখানে সিদ্ধান্ত দিয়ে দিল যে কোনো মূল্যে হোক হাবিবকে হারাতে হবে, সেটা হারাতে হবে। এইভাবে করলো প্রশাসন কারসাজি করে এটা হারানো হয়েছে। এখন এই জন্য আমি বলবো
সার্বিক নির্বাচন নিয়ে যদি বিএনপি যদি বিদ্রোহী না থাকতো আজকে কথা বলে বলার সুযোগ থাকতো না। বিএনপি অবশ্যই বিএনপি 270 আসন পেত না, মিনিমাম। বিএনপির মতো বড় দল, ধরেন আওয়ামী লীগের আগের নির্বাচনে আওয়ামী লীগেরও এরকম বিদ্রোহী প্রার্থী ছিল, না বিদ্রোহী প্রার্থী বিএনপিরও ছিল আগেও। না আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সে কখন ছিল? 2001-এও তো বিএনপির বিদ্রোহী প্রার্থী হ্যাঁ ছিল। ছিল, 96-তে এত ছিল না। আচ্ছা এইবার যেটা আওয়ামী লীগ যেবার 2024 সালে আওয়ামী লীগ ভোটারদের আচ্ছা, ভোটারদের আনার জন্য সেইটা অন্য না, আরেকটা তারা আলোচনা। আপনি একাধিক বলতে পারেন বিদ্রোহী প্রার্থী এত দিয়েছিল। ছিল না, কিন্তু এত ছিল না। যেহেতু বিএনপির এই যে 17 বছরে ত্যাগ তিতিক্ষা অনেক বেশি, যেমন আপনার ওখানেই দেখবেন যে ক্যান্ডিডেট যারা একাধিক নিশ্চয়ই অ্যাপ্লিকেন্ট ছিল, তাদের ত্যাগ এত বেশি। ওরা ইচ্ছা করে সব জায়গায় সব একটা আচ্ছা, কিন্তু রেজওয়ানা হাসানের এই রেজাউল হাসান বক্তব্য, যেটা বলেছে, জি, রেজাউলের কথাটা আমি মোটেই সমর্থন করি না। এবং জামাত ইসলাম ভোট ছিল সর্বশেষ হলো 8%। তারা 54 বছর স্বাধীনতা, 54 বছর বয়সে একবার বিএনপির সাথে 91 সালে কিছুটা সমর্থন থেকে 18টা আসন পেয়েছিল। আর 4 দলের জোটগতভাবে তারা 2001 17টা আসন পেয়েছিল। জি, এই 35টা আসন বাদ দিয়ে টোটালি সারা বাংলাদেশের জনতা মাত্র 53টা আসন তারা পেয়েছে, মাত্র 53টা আসন পেয়েছে। তারা 31% ভোট পাবে, 70টা আসন পাবে, তারপর তারা বলবে যে কারচুপি হয়েছে, এটা কথা একেবারে অন্যরকম। আওয়ামী লীগ এখানে মানে রেজওয়ানা হাসানের ইয়েটাও বক্তব্যটাও ভুল, আর জামাতের বক্তব্যটাও ভুল। এবং এটা একটা নির্বাচনকে সে এটা বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে। এবং এখানে যে কথাটা বলে যে একটা মানুষ জামাতকে কেন ভোটটা দিবে বলেন আপনি, কেন কোন কারণে দেবে? স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল না, এখন বলতে পারেন এই কথা এখন শুনতে চায়। হ্যাঁ অবশ্যই শুনতে চায়। যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থী না থাকতো তাহলে সেটা প্রমাণ হয়েই যেতে পারে যে 70 আসন পাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ জামাতকে পরিত্যাগ করেছে। এবং এই যে 15.5 বছর তাদের যে ওই যে যুদ্ধ অপরাধের দায়ে তাদের বিচার হওয়ার সময় তাদের যে লোকজন রাস্তায় জীবন দিয়েছে, কিছু আহত হয়েছে, কারাগার গেছে, এরপর এই 15.5 বছরে একটা জায়গায় দেখান জামাত তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, লোডশেডিং এর বৃদ্ধি, সারের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম মিছিল করতে গিয়ে কোথাও গুলি খেয়ে রাস্তাতে মারা গেছে। একটা জায়গায় দেখান, একটা জায়গায় দেখাতে পারবে না। এবং তারা সেখানে তাদের কোনো গোপন বৈঠক করতে গিয়ে তাদের মেয়ে কর্মী ধরা পড়েছে, ছাত্রী সংস্থা কর্মী ধরা পড়েছে, তাদের কর্মী ধরা পড়েছে। কিন্তু রাজপথে মিছিল করতে গিয়ে আমার যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যেমন আমাদের কর্মীদের ডাইরেক্ট গুলি করে পুলিশ মেরেছে বা আওয়ামী লীগের লোকেরা মেরেছে। আমি নিজেও মিরপুরে গেছি, আমি আহত হয়েছি। আমি একটা সিনিয়র মানুষ, আমি পাবনা জেলা বিন্দু আহ্বায়ক, আমাকে ওখানে সেই রাস্তায় আমাকে এমনভাবে পিটানো হলো, আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তো ছুরিকাঘাত হয়তো বা মৃত্যুর হাতে বেঁচে আসে, মারাই গেছে। তারা কেন তাদেরকে ভোট দিবে? আচ্ছা, কোন কারণ, কি কাজটা তারা করেছে? আচ্ছা, দেশের জন্য কোন কাজ করেছে, দেশের মানুষের আন্দোলনের জন্য কোন কাজ করেছে, দেশের মানুষের স্বার্থের কোন কাজটা করেছে? আর বিএনপি এই যে 1 কোটি লোক আমরা আসামি, আচ্ছা, 1 লক্ষ মতো মামলা, আমরা কতবার আমরা রিমান্ডে আচ্ছা, গেছি। এই কথার উত্তর আমি এই জন্য বলি যেমন আপনার কাছে তাদের রেখে ভোট দিলাম দেওয়ার, যে জামাতের আসলে এরকম কোনো কিছু আছে কিনা। এত ভোট পাওয়ার এখানে কোনো সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা, আওয়ামী লীগ যদি ভোট আচ্ছা, না দিত তাদের ভোট আমরা আবার 10%, 12%, ফারুক হাসান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনি কি বলবেন যে এই যে উনি যে অভিযোগটা করলেন যে কৌশলে হারানোর জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য যত রকমের উপাদান দরকার, ধরেন প্রশাসনের সর্বস্তর, যেমন ডিসি, এসপি, আপনার ইউএনও, তারপরে হচ্ছে যাদেরকে পোলিং অফিসার বা নির্বাচনের রিটার্নিং অফিসার যারা ছিলেন, এই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং করে কি এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা এখন যেভাবে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? আর রেজওয়ানা হাসানের বক্তব্য, আপনি কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলেই হয়েছে এবং উগ্রবাদী শব্দটা ব্যবহার করলেও এটা জামাতকে মিন করে তারা এই কথাটা তিনি বলেছেন কিনা, যে তাদেরকে ঠেকিয়েছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টার নিউজ এবং স্টার নিউজের সম্মানিত দর্শক, আমার সহ আলোচক। আর শুরুতেই বলি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে অনেকেরই অনেক অভিযোগ আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যেহেতু 13টি নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এই 13টি নির্বাচনের মধ্যে সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমি মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনের যে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট যেটা, এই যে এই নির্বাচনে প্রাণহানির সংখ্যা একবারেই 0, যে কোনো প্রাণহানি হয় নাই। দ্বিতীয়ত, এই নির্বাচনে আমরা ব্যাপক যে ভোটারের উপস্থিতি, যেটা নিয়ে আমরা নিজেরাও শঙ্কায় ছিলাম যে আসলে জনগণ যেহেতু দীর্ঘ 15-16 বছর ভোট দিতে পারে নাই, একটা হিউজ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল, এরা বিগত 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এরা অ্যাকচুয়ালি আসলে ভোট কেন্দ্রে সঠিকভাবে যেতে পারবে কিনা, ভোট কেন্দ্রের পরিবেশটা কিরকম থাকবে, নির্বাচনী আমেজ আসলে ওভাবে ক্রিয়েট হবে কিনা, এই যে নানামুখী আশঙ্কা, এই আশঙ্কা উড়িয়ে আমরা কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এখন আসলে অভিযোগগুলো কোন জায়গা থেকে আসছে আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি অভিযোগ করছে ঠিক বিএনপি যে জায়গায় পরাজিত হয়েছে ঠিক ওই আসনগুলোতে। আবার সেম জায়গা থেকে আপনি যদি দেখবেন বা খেয়াল করবেন, জামাত একই অভিযোগ করছে ঠিক ওই জায়গায় যে জায়গাতে তাদের প্রার্থীরা পরাজিত হয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ আপনার জামাত
দুই দলেই দেখবেন তারা যে সকল আসনে বিজয়ী হয়েছে ওই আসনগুলি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, সমালোচনা নেই, অভিযোগ অনুযোগ কোনোটাই নেই। মানে ওই সকল আসনে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে। বাট যে আসনে বিএনপি হেরেছে সেখানেই প্রবলেম, আবার যে আসনে জামাত হেরেছে সেখানেও প্রবলেম, মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। অদ্ভুত। তো এই অভিযোগ বিগত সময়েও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। তো এটাকে আসলে আমি খুব মেজর অ্যাঙ্গেল থেকে দেখি না বা দেখার চিন্তাও করি না। যেহেতু নির্বাচনটি অবাধ সুষ্ঠু হয়েছে, আমরা আসলে এই নির্বাচনের যেটা ধারা, যেটা ইতিহাস, যে একটা নর্মস আমরা ইতিমধ্যে তৈরি করেছি, এটা আসলে আমরা কন্টিনিউ করতে চাই, ধরে রাখতে চাই। দ্বিতীয়ত এবার আসেন এই যে নাম দেওয়া নেওয়া নিয়ে একটা প্রশ্ন কিছুক্ষণ আগে আমার মেজর ভাইকে আপনি করলেন, আখতারুজ্জামান সাহেবকে প্রশ্ন করলেন যে রেজওয়ানা হাসানের নামটা জামাতের তালিকা থেকে আসছে বা এইটা না আসছে, তারা বলছেন যে না আসে নাই। না, আপনি এরকম একটা প্রশ্ন করেছিলেন নাকি? যাই হোক, এখন দেখেন 5ই আগস্টের পরে এই যে ইন্টারিম সরকার যে ফর্ম হলো, এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে। মানে এই বিগত 54-55 বছরে এরকম কোনো এনভায়রনমেন্ট আমরা কিন্তু দেখি নাই, পাই নাই, হয় নাই। সুতরাং এটা একটা টোটালি ভিন্ন রকম একটা এনভায়রনমেন্ট, যে বাংলাদেশের একটা রানিং গভর্নমেন্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। এরকম পরিবেশ থেকে 55 বছর আসে নাই। তো যেহেতু এবারেই ফার্স্ট, এবারেই প্রথম এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে আসলে দেশটাকে কিভাবে আমরা রান করাবো, সামনের দিকে এগিয়ে নেব, ওই সময় আসলে বিএনপি বলেন, বিএনপি তো বড় দল, নাম্বার 1 পলিটিক্যাল পার্টি নিঃসন্দেহে, তো ওরাও তো আসলে বুঝতে পারে না যে এই মোমেন্টে আমরা কি করবো। তারপরে জামাত ইসলাম সেম। তো ওই জায়গাতে সেনাবাহিনী একটা স্টেক নিয়ে তারা কিন্তু হালটা ধরেছিলেন, এবং সেনাপ্রধানকে স্যালুট জানাতেই হয়। তিনি যদি ওই মোমেন্টে হাল না ধরতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন দিকে যেতেই পারতো না। আমি যে পয়েন্টে আসবো, ধরেন জামাতের তালিকা থেকেই একজন আসছে, ফর এক্সাম্পল সেটা রেজওয়ানা হোক বা অন্য কেউ, হোয়াট এভার, বা বিএনপির তালিকা থেকে আসছে। এখন বিএনপির তালিকা থেকে বা জামাতের তালিকা থেকে আসলে পরবর্তীতে তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে বিএনপি বা জামাত সমর্থন করবে, এটা আপনি কেন ভাবেন? যেমন ধরেন ডক্টর খলিল সাহেব, বিএনপি কিন্তু কিছুদিন আগে উনার বিরুদ্ধে একবারে কড়া বক্তব্য এবং ওনার পদত্যাগও দাবি করছে। তো সেই খলিলকে বিএনপি এখন তার এই গভর্নমেন্টে ফার্ম মিনিস্টার বানায় নেই, তাহলে তো ওই প্রশ্নটা এখানে করা যায়। তো সুতরাং আমার তালিকা থেকে আসছে, দ্যাট মিনস আমি এখানে প্রশ্ন করতে পারবো না, তার কর্মকাণ্ডের সমালোচনা করতে পারবো না, এটা আসলে ভাববার কোনো কারণ নেই। সুতরাং রেজওয়ানা হাসান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি যদি এই বক্তব্যে আসি, আমি মনে করি যে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে অনেকেই এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছেন, যেমনটা আমরা বিগত 15-16 বছর দেখেছি, যে অতি আওয়ামী লীগ হওয়ার একটা ব্যাপক প্রবণতা। সেটা সাংবাদিক বলেন, সিভিল সোসাইটি বলেন, ওই বিজনেসম্যান বলেন। কোনো বিজনেসম্যান তো বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি বা আমরা জীবদ্দশায় আপনার পাশে থাকতে চাই, এমনকি মৃত্যুর পরও আপনার সাথে থাকতে চাই, এরকম বক্তব্য দিয়েছে। আবার অনেক গণমাধ্যমকে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানকে বাংলাদেশের নাম্বার 1 ভিলেন বানিয়েছিল। ঠিক একই গণমাধ্যম, একই ইন্ডাস্ট্রি, একই ফ্যাক্টরি, একই কারখানা, এখন তারেক রহমান বাংলাদেশের নাম্বার 1 হিরো। তো সুতরাং এগুলো তো আমাদের একবারে উজ্জ্বল উদাহরণ না, কিন্তু এই বক্তব্য আমি আসবো রেজওয়ানা হাসান কিংবা তার যে টিম যারা বিগত সময় দায়িত্ব পালন করেছে, এদেরকে নিয়ে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নেই। এদের প্রত্যেকের নামে কম কিংবা বেশি অভিযোগ আছে, অনুযোগ আছে। এখন অনেকেই হয়তো তাদের এই যে অভিযোগ, অনুযোগ বা সমালোচনা বা এই যে ধরেন যে করাপশনের যে নানা রকম নিউজ ইতিমধ্যে বের হচ্ছে, এগুলোকে ঢাকার জন্য হয়তো বা এরকম হতে পারে যে অতি বিএনপি সাজার একটা প্রবণতা। তিনি যেমন এই যে বক্তব্যে বলেছেন উগ্রবাদী বা উগ্রপন্থীদের আসতে দেন নাই, আসতে দেন নাই কোথায়? পাওয়ারে। তাহলে নিশ্চয়ই যে সকল রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি কিংবা ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বা করেছে, তাদের মধ্যেই কোনো না কোনো গ্রুপ, দল বা ব্যক্তি উগ্রবাদী, ওদেরকে মিন করেছে। যারা ইলেকশনে অংশগ্রহণ করে নাই তাদেরকে কিন্তু তিনি মিন করেন নাই, যারা করেছে তাদেরকে মিন করেছে। তাহলে এখন বিএনপির সাথে যারা এলাই, এরা তো ইসলামপন্থী ওরকম দল না, বা ইসলামপন্থী বা কোনো পলিটিক্যাল পার্টিও বিএনপির সাথে নাই। জামাত ইসলাম 11 দলীয় জোট করেছে, ওখানে ইসলামপন্থী এবার সব 6-7টা বোধ হয় না, বেশি বেরো, মোটা দাগে মানে ইসলামপন্থীদের নিয়েই 2-1টা বোধ হয় লিবারেল দল আছে, তাদেরকেই মানে সভাপতি মিন করেছে, এটা ধরে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এরকম আসলে বক্তব্য দিতে পারেন কিনা, এটা একটা বড় প্রশ্নের বিষয়, বড় প্রশ্ন। বিকজ তিনি কিন্তু ওই নির্বাচনের দায়িত্বে ছিলেন, স্টিল নাও, মানে ওই মোমেন্টে তিনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অংশ। তিনি সরকারের অংশ থেকে তার আমলে, তার কন্ডাক্টে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি এখন এসে ওই নির্বাচন নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে স্বভাবতই ওই আঙ্গুলটা আপনার দিকেই যাবে। এখন তিনি আসলে তার এই যে বিগত সময়ের এবং তার হাজবেন্ডের নিয়ে আমাদের আখতারুজ্জামান ভাইও বললেন যে অনেক এরকম ধরেন যে ফিরিস্তি কিন্তু আছে। হ্যাঁ, তিনি কার সেই বিশাল সাম্রাজ্য টেকেল দিয়েছেন, সেটাকে ধরে রেখেছেন, এটা কিন্তু আমরা জানি। তো সুতরাং এই যে একটা ব্যবসায়িক সাম্রাজ্য ধরে রাখার যে বিগত সময়ের একটা হিস্ট্রি, তার মানে
আসছে ব্যাকগ্রাউন্ডটি, এটাকে আসলে লিগালাইজ করার জন্য, ঢাকার জন্য, কিংবা কোনো না কোনো ভাবে যদি নিজেকে অতি বিএনপি প্রমাণ করা যায়, তাহলে হয়তো বা বিএনপি গভর্নমেন্ট এই বিষয়গুলো নিয়ে খুব একটা নাড়াচাড়া করবে না, বা বিএনপির যেহেতু নেতৃত্বাধীন এখন সরকার, মিডিয়াও হয়তো বা এই বিষয়টা নিয়ে খুব একটা নাড়াচাড়া করবে না। এই ভাবনা থেকে তিনি হয়তো বা নিজেকে বিএনপি মনা বা অতি বিএনপি প্রমাণ করার একটা চেষ্টা থেকে এই কাজটা করেছেন। তবে এটা যে বিএনপির জন্য একটা বড় ধরনের হিতে বিপরীত হয়ে যাবে, এটা তিনিও ভাবেন নাই। তবে বিএনপিকে ভাবতে হবে। আমি আবারও বলছি, অতি বিএনপি সাজার যারাই চেষ্টা করবে, এরা প্রত্যেকেই বিএনপির জন্য হার্মফুল, ক্ষতিকর, যেটা বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে আমরা একবারে প্রমাণ সহ দেখেছি। আচ্ছা, তাহলে ছোট করে বলবেন যে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছে জামাত। Of course, এখন করা উচিত, তাকে করা উচিত। কে জিজ্ঞাসাবাদ করবে? গভর্নমেন্ট কোন করবে, সংস্থা? সরকারি এজেন্সিগুলো করবে, গোয়েন্দা সংস্থা করবে, পুলিশ করবে, র্যাব করবে, তাদের দায়িত্ব। তারা তো এখন আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে। আচ্ছা আচ্ছা, মেজর আখতারুজ্জামান, আপনি যদি একটু বলেন যে আওয়ামী লীগের সময়ে নানা চড়াই উতরাই পেরিয়ে আপনি বিএনপিতে যখন ছিলেন, বিএনপিতেও আপনি চড়াই উতরাই পার করেছেন এবং শেষ পর্যন্ত জামাতে যোগ দিলেন। অনেকের ধারণা ছিল জামাতে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার হয়তো নির্বাচন করা, সেই নির্বাচনেও আপনাকে দেখলাম না। এখন জামাতে যোগ দেওয়ার পর আমরা বাংলাদেশ সাধারণত দেখি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। জামায়াতে আপনি যোগ দিলেন কি চিন্তা করে? আপনি যদি এই বিষয়ে বলেছেন, কিন্তু এর সাথে এটা কি যুক্ত করবেন যে এখন কি আপনার মনে হয় যে আপনার সাবেক সহকর্মী অনেকেই মন্ত্রী, এমপি হয়েছেন, নিশ্চয়ই তাদের সাথে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা হয়, আপনার কি মনে হয় কোনো সময় যে ভুল হয়েছে জামাতে জয়েন করে? এবং একই সাথে তার যেই প্রশ্নগুলো উত্থাপন তিনি করেছেন যে গত 16-17 বছর বিএনপির যে স্যাক্রিফাইস, রাজপথে বিএনপি যেভাবে মানে তুলেছে, মানে বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলেছে, এবং যেভাবে তাদের যে ত্যাগ, মার খাওয়া, জেলে যাওয়া, গুম হওয়া, হত্যাকাণ্ডের শিকার হওয়া, সেভাবে জামাতের কোনো কিছু নাই বলে তিনি অভিযোগ করেছেন। দুটি বিষয়। দেখেন, আপনি প্রশ্নটা ব্যক্তিগতভাবে করেছেন, আমি দলে যোগদান করেছি জেনে বুঝেই, আচ্ছা, এবং আদর্শিকভাবেই আমি অংশগ্রহণ করেছি। আদর্শগত কারণে আমি তো বিএনপিতে ছিলাম না, জি, আমি দল পরিবর্তন করি নাই। আমি 2022 সন থেকে বিএনপি থেকে বহিষ্কৃত, অর্থাৎ বিএনপির কোনো পদ, পদবি এবং সাধারণ সদস্য পদ আমার ছিল না। জি, রাজনৈতিক পরিচয়বিহীন ব্যক্তি ছিলাম। কাজে আমি, বিএনপি তো আমাকে নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু আমাকে নেয় 2.5-3 বছর। ফলে আমি দেখেছি বেটার বিকল্প কি। আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, সে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম বিকল্প কি, এবং সেখানে ধর্মভিত্তিক চেতনা আছে। যেহেতু আমরা বাংলাদেশের 90% মুসলমান, মুসলমানের ইচ্ছা, মুসলমানের আশা আকাঙ্ক্ষা কোথায় গেলে প্রতিফলিত হবে। জি, এখন আমার বয়স হয়েছে, আমাদের বাংলাদেশে সবসময় কি হয়, বয়স বাড়লে পরে আমরা অনেক বেশি ধার্মিক হয়ে যাই, ধর্মের প্রতি আমাদের আনুগত্য বেড়ে যায়। আমার যখন ইয়াং বয়স ছিল তখন মনে করতাম নিজেই সবকিছু করতে পারবো, অনেক সময় আল্লাহর নাম নিয়েছি বা নেই নাই, কিন্তু এখন প্রতি পদে পদে আল্লাহর নাম নেই, ইনশাল্লাহ বলি, মাশাল্লাহ বলি। কেন? মনে হয় যে আমি একা এখন আর পারবো না, একা কোনো কিছু করার মতো ক্ষমতা আমার রহিত হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার সেই ঐশ্বরিক ক্ষমতাটা পাই, তা আমি অনেক কিছু করতে পারবো। সেই চিন্তা চেতনা থেকে আমি মনে করেছি বিএনপি থেকে যদি পরিবর্তন করতে হয়, আমাকে নতুন রাজনীতির পরিচয় যেতে হয়। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আপনার 75 বছর বয়স, রাজনীতি করার দরকারটা কি? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি যে আমি দেখছি যে রাজনীতিতে এখনো, যেমন আপনি প্রথম যে হেডলাইন দিয়েছেন, নেতা বদলায়, দল বদলায়, জি, কিন্তু জনগণের ভাগ্য আশার পরিবর্তন প্রতিফলন হয় না। জি, আমিও মনে করি জনগণের ভাগ্য পরিবর্তন হয় না, এই জন্য যেহেতু আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি না। আচ্ছা, আমরা দল বদলায় যাই, আমরা নেতা বদলায় যাই। কাজে আমি মনে করি এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমার কিছু করার মতো কন্ট্রিবিউশন এখনো আমার আছে, আচ্ছা, এখনো আমি করতে পারবো বলে মনে করি। এখন তার জন্য ব্যক্তি হিসাবে করলে তো হবে না। আপনি একটা মিডিয়া হাউস করে মিডিয়া ভাই বলছেন, জি, আপনি দেশ সেবা করছেন, জি, দেশের জনগণের কল্যাণের কথা বলছেন, তো আমি তো মিডিয়া চালাতে পারবো না, আমার তো এখন আমি তৈরি করতে পারবো না, তাই না? জি, নতুন করে রাজনীতির দলও করতে পারবো না, সে করার সময় বয়স নাই। এটা ফারুক সাহেবের বয়স আছে, তারা এখন শুরু করতে পারতো রাজনীতি দল, কিন্তু হাবিব সাহেবেরও বয়স নাই। এখন আমাদেরকে একটা পরিপক্ক রাজনীতি দলে যেতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আমি রাজনীতি দলে যোগদান করেছি, এবং আমি কোনো কম্পারেটিভ স্টেটমেন্ট দেবো না। আমি কে ভালো কে মন্দ, একজন ভালোই মন্দ সেটা বলবো না, কিন্তু আমি মনে করি আমার কাছে, যেহেতু আমি দলবিহীন ছিলাম, আমার কাছে ভালো বিকল্প মনে হয়েছে জামাতকে, আমি সেজন্য জামাতে অংশগ্রহণ করেছি। এই জন্য আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। মন্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে অনেকবার দিয়েছে, বহুবার দিয়েছে। অফার আমি আমার দলের থেকে পেয়েছি, অন্যভাবে আমাকে মোড়া দেখা মন্ত্রী মানুষ দেওয়া হয়েছে। মন্ত্রী হওয়াটাই জীবনে আমার লক্ষ্য না। আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের ভাগ্য পরিবর্তন, যেটা আজকে আপনার সাবজেক্ট, সেই পরিবর্তনে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা। আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সবকিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা
তা নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে, কারণ সে শপথ নিয়েছিল কারোর প্রতি রাগ অনুরাগ বশবর্তী হয়ে কোনো কাজ করবে না, বিরাগের বশবর্তী কোনো কাজ করবে না। আচ্ছা, তার মানে সে কোনো একটি পক্ষের বিরাগের কাজ করেছে, তার বিরুদ্ধে কাজ করেছে, তাহলে সরাসরি শপথ লঙ্ঘন করেছে। এটা হাবিব সাহেব, ফারুক সাহেবের কাছে বললাম, জনগণের কাছে বললাম, যেই মহিলা যে মন্ত্রী শপথ করেছে আমি কোনো রাগ অনুরাগ বা কারো বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না, জি। সেখানে সে স্পষ্ট করে চ্যানেল আই নিউজে বলতেছে যে আমি উগ্রবাদীদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, অর্থাৎ উগ্রবাদীদের প্রতি সে বিরাগ আচরণ করেছে। উগ্রবাদী রাষ্ট্রের কাছে অপরাধী হবে তখনই যখন আদালত তাকে অপরাধী সাব্যস্ত করবে। যে কোনো মানুষ উগ্রবাদী হতে পারে, উগ্রবাদী মানে নেগেটিভ কিছু না। জি। আমি আমার দাবিতে অনড় থাকবো, আপোষহীন থাকবো, এটাকে অনেক